নায়ক যখন নায়িকার কোনো কাজ করে দেয় তখন তো নায়িকা এইভাবেই নায়ককে একটা উপহার দেয়, আর নায়কও প্রচুর খুশি হয়ে যায়। কিন্তু আপনি আপনি তো খুশি হওয়ার বদলে বেশি রাগ করছেন। এত রাগ করছেন কেন পুলিশ? জাঙ্কুক বলল, তুমি বের হও আমার রুম থেকে। তোমাকে যেন আর কখনো আমার রুমের আশেপাশে না দেখি, বুঝলে বেয়াদব মেয়ে একটা? আচ্ছা তুমি আর শোনো, তোমার মুভি দেখা বন্ধ। আজ থেকে তুমি কোনো মুভি দেখবে না। মুভি দেখে এসব উল্টোপাল্টা জিনিস মাথায় ঢোকাচ্ছ আর দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। অসভ্য একটা, বের হও। তে একটু হাসি দিয়ে বলল, আপনার কাছে আমি কবেই বা ভালো ছিলাম? সেই প্রথম থেকেই তো আপনি আমাকে বেয়াদব মেয়ে, অসভ্য মেয়ে বলেই ডাকেন। আচ্ছা আপনি তো ওই দিন আমার সাথে কত একটা খারাপ কাজ করলেন, আমি কি আপনাকে বেয়াদব বলেছি? বলিনি তো। তাহলে আপনি কেন আমাকে সবসময় বেয়াদব, অসভ্য মেয়ে বলে ডাকুন বলুন তো? জাঙ্কুক কিছু বলতে যাবে, এরই মধ্যে জিমিন দরজায় এসে বলল, ভাবিমণি আমি তোমাকে নিচে ডাকছে। তে বলল, আচ্ছা ঠিক আছে চলো, বলেই তে ঘুরে চলে গেল। তের যাওয়ার পাটে তাকিয়ে জাঙ্কুক দরজায় একটি লাথি মেরে বলল, ড্যাম ইট, মেয়েটা আমাকে দিন দিন ওর প্রতি দুর্বল করে তুলছে। ইদানিং মেয়েটা আমার কাছে আসলে আমি কেমন বেসামাল হয়ে যাই। উফ, বুঝতে পারছি না এমন হয় কেন আমার। এদিকে বাবা চাইছে আমি যেন মেয়েটাকে দূরে সরিয়ে দিই, কিন্তু অন্যদিকে সে চাইছে আমি যেন মেয়েটাকে নিজের করে নিই। ও গড, কোন দিকে যাবো আমি বুঝতেই তো পারছি না। মেয়েটাকে আপন করে নিলে বাবা কষ্ট পাবে, আর কাছে না টেনে নিলে আমি কষ্ট পাবে। এখন আমি কি করব? ধুর, ভাল লাগে না কিছু। দুই দিকে দুইজন। ইদানিং আমার মনটাও আমার কন্ট্রোলে থাকে না, সব সময় বেহায়ের মতো ওই মেয়েটাকেই খুঁজতে থাকে। এই চোখ দুটোও হয়েছে, সারাক্ষণ এই মেয়েটাকে খোঁজে, বিচ্ছুটাকে খোঁজে। কেন রে, তোদের এই বিচ্ছুটাকে খোঁজা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? বুঝি না, আমার চোখ, আমার মন কিন্তু একটাও আমার কন্ট্রোলে চলে না, আমার কোনো কথাই শোনে না। অসহ্য একটা, নিজের খেয়ে অন্যের পিছনে ছুটছি। আচ্ছা এরকম বেসামাল মন তো আমার ছিল না আগে। বুঝতেই পারছি না মেয়েটা কি আমার দায়িত্ব নাকি আস্তে আস্তে আমার ভালোবাসা হয়ে উঠছে। থোর, মাথায় কিছুই ঢুকছে না। আজ মাসের 1 তারিখ। সুগা সারাদিন পড়া নিয়ে তার ভার্সিটি নিয়ে ব্যস্ত থাকায় রাতে এসেছে তেকে পড়ানোর জন্য। সুগাকে ড্রয়িং রুমে বসতে দেওয়া হয়েছে, সেখানেই তেকে পড়াবে সুগা। এই বাসার সবার সাথে সুগার আগেই একটু হালকা পাতলা পরিচয় ছিল, কিন্তু সুগা কখনোই বাসায় আসেনি। আজকে এই ফার্স্ট এই বাসায় এসেছে, তাই প্রথমবার আসার সুবাদে জিন বেগম সুগার জন্য নানান রকম হালকা পাতলা নাস্তা বানিয়েছে। সুগার সামনে সব কিছু রাখা হয়েছে। সুগা সবে মাত্র কাঁটা চামচ দিয়ে একটি মিষ্টি নিয়ে নিজের মুখে পড়ে নিল। এই সময় তে সিঁড়ি দিয়ে নামছে। সুগার চোখ হঠাৎ সিঁড়ির দিকে গেল। তেকে নামতে দেখে সুগার হাত থেকে কাঁটা চামচটা নিচে পড়ে গেল। তে বেগুনি কালার একটি 3 পিস পরেছে, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, আর লম্বা চুলগুলো হাঁটু পর্যন্ত ছেড়ে দিয়েছে। খুব স্নিগ্ধ লাগছে। তেকে এই রূপে দেখে সুগার বুকের ভিতরটা কেমন যেন ধুক করে উঠল। সুগার কেন জানি মনে হচ্ছে তের মতো সুন্দরী মেয়ে তার জীবনে সে একটাও দেখেনি। বড্ড হাসপাস লাগছে সুগার কাছে। কেন এমন হচ্ছে সুগা বুঝতে পারছে না। সুগা খুব কষ্ট করে নিজেকে সামলালো। জিন বেগম এসে তেকে সুগার সাথে পরিচয় করিয়ে দিল। পরিচয় পর্ব শেষ হতে সুগা তেকে পড়াতে শুরু করলো, কিন্তু সুগা আর কি পড়াবে, তার মন বলছে অন্য কিছু। কেন যেন তার বেহায়া চোখ দুটো বারবার তের দিকেই পড়ছে, আর সে নজর সরিয়ে মনে মনে বলছে, ধুর, বারবার তাকালে মেয়েটা আবার কি মনে করবে। কিন্তু তার বেহায়া মন আবার বলছে, তাকা না সুগা, আরেকবার তাকিয়ে দেখ, দেখলে কি ক্ষতি বলতো। রাত 10টায় জাঙ্কুক বাসায় এসে কলিং বেল টিপ দিল। সুজি খালা গিয়ে দরজা খুলে দিয়েছে। জাঙ্কুক বাসার ভিতরে প্রবেশ করতেই সোফার দিকে নজর গেল। তের দিকে তাকিয়ে দেখলো তে আজকে খুব সুন্দর করে সাজুগুজু করেছে। মাশআল্লাহ লাগছে তেকে। এইদিকে বাসায় যে জাঙ্কুক এসেছে তের খেয়ালই নেই। তে সামনে থাকা বইয়ের দিকে তাকিয়ে এক ধ্যানে মন দিয়ে বই পড়ছে। ওইদিকে একটু দূরে বসে জিমিন এক ধ্যানে সুগার দিকে তাকিয়ে আছে, আর সুগা এক ক্রাশ মুগ্ধতা নিয়ে তের দিকে তাকিয়ে আছে। যা দেখে জাঙ্কুকের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। জাঙ্কুক সুগার দিকে এগিয়ে গেল। সুগা জাঙ্কুককে দেখে উঠে সালাম দিয়ে হ্যান্ডশেক করে জিজ্ঞাসা করলো, ভাই কেমন আছেন? জাঙ্কুক সুগাকে পার্সোনালি খুব পছন্দ করে, কারণ ছেলেটা দেখতে যেমন মিষ্টি তেমনই ভদ্র, আর পড়াশোনায় তো ব্রিলিয়েন্ট। ছেলেটা ভার্সিটিতে পড়ে ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত ছেলেটার নামে কোনো বাজে কথা শুনেনি। ছেলেটার না আছে কোনো বাজে সঙ্গ, না আছে কোনো বাজে নেশা। পড়াশোনার বাহিরে ছেলেটা আর কিছুই চিনে না। এক প্রকারে বলতে গেলে অসাধারণ একটি ছেলে। কিন্তু কেন জানি জাঙ্কুকের আজ এই অসাধারণ ছেলেটাকেই খুব হিংসে হচ্ছে। জাঙ্কুক না চাইতেও এক প্রকার বিরক্তি নিয়ে বলল, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তা শুনেছি তুমি নাকি পড়াশোনা ছাড়া কিছুই বোঝো না।
আচ্ছা, গার্লফ্রেন্ড আছে নাকি তোমার? সুগা কখনো ভাবেনি জাংকুক ওকে এইভাবে এই প্রশ্ন করবে। সুগা খুবই লজ্জা পেল। জাংকুক বলল, বলো, গার্লফ্রেন্ড আছে নাকি তোমার? সুগা বলল, আরে কি যে বলেন ভাইয়া। জাংকুক বলল, আরে আরে লজ্জা পাচ্ছ কেন? এখন ডিজিটাল যুগ, থাকতেই পারে। জাংকুক মনে মনে চাইছিল সুগা যাতে বলে, হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আছে, কিন্তু জাংকুকের ভাবনা ভুল প্রমাণ করে সুগা বলল, আসলে ভাইয়া পড়ালেখার সুবাদে আমার অনেক মেয়েদের সাথে পরিচয় হয়েছে, অনেক সুন্দরী সুন্দরী মেয়ে, আর অনেক মেয়েরাই আমাকে প্রপোজ করেছে, অনেক স্মার্ট, তারপর একান্তে সময় কাটানোরও প্রপোজ করেছে, কিন্তু আমার কাছে ওইসব মেয়েদেরকে বেহায়া ছাড়া আর কিছুই মনে হয়নি, তাই আমি ওদেরকে পাত্তা দেইনি। আমি এমন একজন মেয়েকে খুঁজছি যে কিনা হবে লজ্জাবতীর মতো, লজ্জাবতী গাছের মতো, যাকে স্পর্শ করলে সে নিজেকে গুটিয়ে নেবে, আর আমি ছাড়া অন্য কোনো পুরুষের সাথে তার চলাফেরা থাকবে না। সে এই মডার্ন যুগের মতো মডার্ন পোশাক পরে বাইরে ঘুরে বেড়াবে না। তাকে আমি স্পর্শ করব, সে লজ্জাবতী গাছের মতো লাল হয়ে নিজেকে গুটিয়ে নেবে, আর আমি মুগ্ধ হয়ে তার সেই মায়াবতী মুখের দিকে তাকিয়ে থাকবো। এমন একটা মেয়েকেই আমি খুঁজছি। জাংকুক বলল, ও, তা এখন পর্যন্ত তোমার সেই লজ্জাবতীকে খুঁজে পাওনি বুঝি? সুগা তের দিকে এক নজর তাকিয়ে বলল, আসলে ভাইয়া খুঁজে পাইনি বলে ভুল হবে, হয়তো পেয়ে গেছি, কিন্তু বলতে পারিনি এখনো, বুঝতে পারছি না কিভাবে বলবো, হয়তো কিছুদিন বাদে বলেও দিব। জাংকুক সুগার বিষয়টা খেয়াল করেছে, তাই সে কথা পাল্টানোর জন্য বলল, আচ্ছা তুমি তো এবার ফাইনাল ইয়ারে, তাই তো? তোমার পরীক্ষা কবে জানো? সুগা বলল, আসলে ভাইয়া পরীক্ষার বিষয়টা এখন পর্যন্ত সঠিকভাবে জানি না। পরীক্ষাটা নির্বাচনের আগেও হতে পারে, পরেও হতে পারে, তাই সঠিক বলতে পারবো না এখন পর্যন্ত। জাংকুক বলল, ও আচ্ছা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কি করার ইচ্ছে আছে তোমার? সুগা একটু হাসি দিয়ে বলল, ওই আর কি ভেবেছিলাম বিসিএস দিব ভাইয়া। জাংকুক বলল, ও, অল দ্য বেস্ট, ভালোভাবে পড়াশোনা করো মন দিয়ে, ঠিক আছে? অতপর জাংকুক তের দিকে তাকিয়ে বলল, এই আমার রুমে আসো তো একটু। তে জাংকুকের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি তো পড়ছি পুলিশ, আজকের মতো এখানেই যথেষ্ট, আর পড়া লাগবে না। হ্যাঁ, একদিন পরে বিসিএস ক্যাডার হয়ে যাবে না তুমি, বুঝলে? সুগা খেয়াল করলো জাংকুক যেন কেমন রেগে রেগে কথা বলছে। সুগা বলল, তে তুমি যাও, ভাইয়া কি বলছে শুনে আসো, আমি অপেক্ষা করছি এখানে। সুগার কথা শুনে জাংকুক বলল, আরে না না, তোমার তো কিছুদিন পর ফাইনাল, তাই না? তুমি না হয় আজকের মতো চলে যাও, আবার পরে এসো, আজকে যতটুকু আছে বাকিটা আমি ওকে দেখিয়ে দেবো, সমস্যা নেই। সুগা বলল, আরে না না ভাইয়া, কোনো সমস্যা নেই, আমি আন্টিকে কথা দিয়েছি, আমার সবটুকু দিয়ে আমি ওকে পড়াবো, এটা আমার ডিউটি, বলতে পারেন এক প্রকার দায়িত্ব। তো তে তুমি যাও, আমি এখানে অপেক্ষা করছি তোমার জন্য। জাংকুক কিছু বলতে যাবে এর আগেই জিমিন হাতে বই খাতা নিয়ে এসে বলল, সুগা ভাইয়া একটা কথা বলবো? সুগা বলল, হ্যাঁ বলো জিমিন। জিমিন বলল, আচ্ছা তে যতক্ষণ পর্যন্ত না আসছে আপনি ততক্ষণ আমাকে একটা ম্যাথ বুঝিয়ে দিবেন, আমার একটু সমস্যা হচ্ছে। সুগা বলল, ও আচ্ছা বসো এখানে, আমি বুঝিয়ে দিচ্ছি। জাংকুক বেশি কিছু না বলে নিজের রুমে চলে এলো, আর দরজায় জোরে একটি লাথি দিয়ে বলল, ওহ আল্লাহ, কি হচ্ছে আমার সাথে এসব? আচ্ছা, আমি তো মেয়েটাকে আমার স্ত্রী হিসেবে মানি না, তাহলে কেন মেয়েটার প্রতি সুগার দুর্বলতা দেখে আমার এত কষ্ট হচ্ছে, আমার ভিতরে হিংসার সৃষ্টি হচ্ছে? কেন আমার ইচ্ছেগুলো দিন দিন অবাধ্য হয়ে উঠছে? একটা লাগামহীন ঘোড়ার মতো কেন উত্তেজিত হয়ে উঠছি আমি? আমি কি দিন দিন ছোট হয়ে যাচ্ছি? একটা হাঁটুর বয়সী ছেলের সাথে কি উল্টোপাল্টা লজ্জামার্কা কথা বলেছি, কি জিজ্ঞাসা করলাম ছেলেটাকে, তবুও মনটা শান্তি হচ্ছে না। মনে হচ্ছে ছেলেটাকে দুঘাত দিলে তারপর মনটা শান্তি হতো। ধুর, আমি বেশ বুঝতে পারছি এই সব কিছু হয়েছে ওই পিচ্চি বিচ্ছুটার জন্য, সব কিছু ওই পিচ্চিটার জন্য। জাংকুক এসির মধ্যেও ঘেমে একাকার হয়ে গেছে, নিজের গা থেকে শার্ট গেঞ্জি সব কিছু খুলে ফ্লোরে ছুঁড়ে মেরেছে জাংকুক। আর তখনই রুমে প্রবেশ করলো তে। জাংকুককে এই ঘামার্ত খালি গায়ে দেখে তে যেন কেমন হয়ে গেল, এক নাম না জানা অদ্ভুত শিহরণ খেলে গেল তের পুরো শরীর জুড়ে। তে এই অনুভূতির সাথে পূর্ব পরিচিত নয়, কেন যেন তের খুব ভালো লাগছে জাংকুককে এই অবস্থায় দেখে, আর লজ্জাও পাচ্ছে। তাই নিজের লজ্জা আটকাতে না পেরে দুই হাত দিয়ে নিজের মুখটাকে ঢেকে নিল তে। জাংকুক তেকে দেখে টেনে রুমের ভিতরে নিয়ে গেল, আর ভিতর থেকে দরজা বন্ধ করে তেকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, এত সাজগোজ করেছে কেন আজকে? হ্যাঁ, নায়িকা সাজার ইচ্ছে হয়েছে বুঝি, নাকি পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছো? হ্যাঁ? জাংকুকের এরকম কথা শুনে তের কোমল হৃদয় খুব ব্যথিত হলো। তে মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে বলল,
ছি ছি, পুলিশ মশাই আমাকে এতটা খারাপ মনে করে? আমি আমি তো একবারও সুগা ভাইয়ার দিকে তাকিয়েও দেখিনি। সুগা ভাইয়া কালো না সুন্দর সেটাও ভালোভাবে খেয়াল করিনি আমি। আর এই পুলিশ মশাই কি কি ভাবছে আমাকে নিয়ে। ধুর। তের কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে জাংকুক তের দুই বাহু শক্ত করে চেপে ধরে তেকে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করলো, এই মেয়ে, কি বলছি তোমার কানে যাচ্ছে না? উত্তর দাও, কেন সেজেছো তুমি? তে এবার ধীর গলায় বলল, আরে পুলিশ, আমি তো শাস্তি চাইনি। মা তো জোর করে আমাকে সাজিয়ে দিল আর বলল সুগা ভাইয়ার সামনে পরিপাটি হয়ে যেতে, তাই তো? জাংকুক বলল, ও তাই? জাংকুক তের হাত ছেড়ে দিয়ে নিজের পকেট থেকে একটি রুমাল বের করলো আর তের গাল চেপে ধরে তের ঠোঁট থেকে লিপস্টিক মুছে দিল, কাজল চোখের এলোমেলো করে দিল আর বুক থেকে ওড়নাটা সরিয়ে দিল, টেনে ফ্লোরে ফেলে দিল আর বলল, যেই ওড়না পরপুরুষের সামনে মাথায় থাকে না সেই ওড়না গলা ঝুলানোর কোনো দরকার নেই। আর লম্বা চুলগুলো ছেড়ে বসে আছো না? পরপুরুষকে এই লম্বা চুলগুলো দেখানোর এত শখ? সবাইকে দেখিয়ে বেরো তাই না তোমার এত সুন্দর লম্বা চুল আছে? দাঁড়াও, এই মুহূর্তে আমি কেচি এনে তোমার চুলগুলো পুরো আর্মি কাট করে দিব, তখন দেখবো কিভাবে অন্য পরপুরুষকে তোমার এই সুন্দর লম্বা চুলগুলো দেখিয়ে বেরো। জাংকুক এত জোরে তের গাল চেপে ধরেছে যে ব্যথা তের চোখ দিয়ে পানি পড়ে গেছে, কিন্তু তে ব্যথা পাচ্ছে জাংকুকের হাত থেকে ছোটার চেষ্টা করছে না। কারণ হলো প্রিয় মানুষটার সান্নিধ্য পেয়ে তের কেমন যেন অন্যরকম ভালো লাগা কাজ করছে, হার্টবিট বেড়ে গেছে, কেমন যেন শিহরণ খেলে যাচ্ছে পুরো শরীরে। যদিও সে ব্যথা পাচ্ছে কিন্তু তবুও সেই ব্যথাটা তার কাছে কেমন যেন সুখ সুখ লাগছে। জাংকুক তের দিকে তাকিয়ে আছে। তে আস্তে আস্তে তার হাত দুটো জাংকুকের গলার কাছে নিয়ে গেল, জাংকুকের গলা জড়িয়ে ধরে তে জাংকুকের উন্মুক্ত বুকে নিজের অথর দোলা ছুঁয়ে দিল। এতেও যেন জাংকুকের রাগ কমল না। এবার জাংকুকও নিজেকে আর আটকে না রেখে তার রাগ কমানোর জন্য তের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নিজের যত রাগ ক্ষোভ আক্রোশ আছে সব কিছু মিটিয়ে নিতে লাগলো জাংকুক। আস্তে আস্তে কিস করা থেকে জাংকুক কামড়ানোর দিকে চলে গেল। জাংকুক খুব জোরে জোরে তের ঠোঁটে কামড় বসাতে লাগলো। তে খুব ব্যথা পাচ্ছে কিন্তু তবুও নিজেকে ছাড়িয়ে নিচ্ছে না। যখন জাংকুক বুঝলো তে ব্যথা পাওয়া সত্ত্বেও নিজেকে জাংকুকের কাছ থেকে ছাড়িয়ে নিচ্ছে না, তখন জাংকুক নিজেকে সামলে নিয়ে তেকে ছেড়ে দিল আর বলল, শোনো মেয়ে, নেক্সট টাইম যদি তোমাকে দেখেছি এই একই ভুল করতে, তাহলে কিন্তু এর চাইতেও ভয়ঙ্কর কিছু হবে তোমার সাথে। ভয়ঙ্কর মানে বুঝতে পেরেছো তো? আর শুধু সোকা কেন, অন্য কোনো পুরুষের সামনেই তুমি সাজগুজ করে আর চুল ছেড়ে যেতে পারবে না, বুঝতে পেরেছো? অনেক কষ্ট করে কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করতে পেরেছি, যার কারণে তোমার এই সুন্দর চুলগুলো এখন পর্যন্ত আগের মতো লম্বাই আছে। আর নেক্সট টাইম যদি এরকম করে ভুল করো তাহলে কিন্তু এরকম সুযোগ পাবে না ক্ষমার, বুঝতে পেরেছো তো? সোজা এসে একদম চুলগুলো ধরে কেটে দিব। তে নিশ্চুপ হয়ে জাংকুকের সামনে দাঁড়িয়ে আছে আর জাংকুকের মুখের দিকে তাকিয়ে আছে। সে তার সামনে থাকা রাগান্বিত সুন্দর ব্যাটা মানুষটার মুখটা দেখছে, কি মায়াবী লাগছে তাকে। জাংকুক খেয়াল করলো তের ঠোঁটটা কেটে ব্লিডিং হচ্ছে, অনেকখানি কেটে গেছে, যা দেখে জাংকুকের বুকটা ধক করে উঠল। নিজের কাছেই নিজেকে বড্ড অচেনা লাগছে জাংকুকের। সে কিভাবে পারলো পিচ্চি একটা মেয়ের সাথে এরকম অসভ্যের মতো ব্যবহার করতে? জাংকুক আর কিছু ভাবতে পারলো না। তার বুকে কেন যেন চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে। সে বুঝতে পেরেছে এই পিচ্চি মেয়েটা তার মন হরণ করে নিয়েছে, একটু একটু করে তার মনের মালকিন হয়ে উঠেছে। জাংকুক বুঝতে পেরেছে সে না চাইতেও এই পিচ্চি বিচ্ছু মেয়েটার প্রেমে পড়ে গেছে। তাই তো এই বিচ্ছুটা কারো হবে বা কেউ এই বিচ্ছুটার প্রশংসা করবে সেটা জাংকুক মেনে নিতে পারেনি। জাংকুক তের আরেকটু কাছে গিয়ে তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এবার জাংকুক আলতোভাবে তের ঠোঁটে লেগে থাকা রক্তগুলো পরম যত্নে শুষে নিতে লাগলো। কয়েক মিনিট পর জাংকুক তেকে ছেড়ে দিল। ইউটিউব থেকে খোপা করা শিখেছে জাংকুক। তের চুলগুলো সুন্দর করে খোপা করে দিল, ফ্লোর থেকে ওনাটা উঠিয়ে তেকে সুন্দর করে ঘুমটা দিয়ে দিল আর বলল, এই তো এভাবেই যাবে সুগার সামনে, ঠিক আছে? তে বলল, আচ্ছা। জাংকুক বলল, শোনো, সুগা যদি কখনো তোমাকে আমার ব্যাপারে মানে আমাদের সম্পর্কে ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে তাহলে তুমি সোজা সবটা উত্তর দিবে, বলে দিবে তুমি আমার বিয়ে করা বউ, ঠিক আছে? তে বলল, আচ্ছা। জাংকুক আবারও জিজ্ঞাসা করলো, আচ্ছা সুগা কি আমার চাইতেও বেশি সুন্দর? তে মাথা নিচু করে বলল, ওইটা তো বলতে পারবো না পুলিশ, কারণ আমি সুগা ভাইয়ার দিকে সেভাবে তাকিয়ে দেখিনি উনি সুন্দর নাকি কালো। জাংকুক তের এই কথায় অবাক হলো আর বলল, ওকে গুড, এইভাবেই থাকবা, ঠিক আছে? তে মাথা নাড়ল। তে আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে যেতে নিল, কিন্তু জাংকুক পেছন থেকে তের হাতটা টেনে বলল, আরে গাধা, আমি মাথায় কাপড় দিয়ে যেতে বলেছি, তার মানে এই নয় তুমি এই অবস্থায় নিচে চলে যাবে।
জাংকুক থেকে টেনে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, নিজেকে একবার আয়নায় দেখো, চেহারার কি অবস্থা করেছো। এই অবস্থায় তুমি যদি নিচে যাও তাহলে কি হবে বলো তো? আমি নিজেই তো ভয় পেয়ে যাচ্ছি আমার বউকে দেখে, কেমন পেতনির মতো লাগছে। এই রূপে তোমাকে দেখলে না জানি সুগার কি অবস্থা হয়। যাও আগে ফ্রেশ হও, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর নিচে পড়তে যাও। আর হ্যাঁ, আরেকটা কথা, পড়া শেষ হলে সোজা আমার রুমে চলে আসবে, ঠিক আছে? সুগা যেগুলো তোমাকে পড়িয়ে যাবে আমি আবার তোমাকে সেগুলো দেখিয়ে দিব। তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমার সব কিছু আয়ত্তে চলে আসবে, তাড়াতাড়ি শিখে যেতে পারবে সব কিছু। ওকে? তে ঠিক আছে বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। তে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো জাংকুক রুমের কোথাও নেই। তে সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে জাংকুকের রুম থেকে বেরিয়ে গেল। তখনই হঠাৎ আরেম সাহেব তের সামনে এসে পড়ল। তে আরেম সাহেবকে দেখে খুব ভয় পেয়ে গেছে। তে তার পাশ কাটিয়ে ভয়ে ভয়ে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছিল। পিছন থেকে আরেম সাহেব ডাক দিল, এই মেয়ে। এই শেষ। তে ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে গেল। আস্তে আস্তে ঘুরে বলল, জি জি বলুন। আরেম সাহেব রেগে বলল, তুমি আমার জাংকুকের রুমে কী করছিলে? হ্যাঁ, তোমাকে না বলেছি জাংকুকের আশেপাশে থাকতে না? তুমি ওর রুমে কী করছিলে? হ্যাঁ, তুমি কি চাও বলো তো? এখন তুমি আমার সংসার নষ্ট করে দিয়ে আমার বিজনেসটাকেও নষ্ট করতে চাইছো? তোমার জন্য, শুধু তোমার জন্য আমার জিনের সাথে সম্পর্কটা খারাপ হয়েছে। এখন তুমি আমার বিজনেসের পার্টনারের সাথেও আমার সম্পর্কটা খারাপ করতে চাইছো? একটা কথা কান খুলে শুনে রাখো, বুঝতে পেরেছো তো? শোনো, আমার বিজনেস, আমার সব কিছু, যদি তোমার জন্য কিছু নষ্ট হয় না তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো, এই বলে দিলাম। আর শোনো, আমার বন্ধুর মেয়ে লিসা, ওর সাথে জাংকুকের বিয়ে হবে। যদি ওর সাথে জাংকুকের বিয়ে হয় তাহলে আমি কোটিপতি হয়ে যাব। দিন রাত আর এই জিনের খোঁটা শুনতে হবে না আমাকে, বুঝতে পেরেছো তো? তাই তোমাকে ভালোই ভালোই বলছি, আমার জাংকুকের কাছ থেকে দূরে থাকো। মেয়েরা হচ্ছে মস্ত বড় ছলনাময়ী, আর আমার জাংকুক যদি একবার তোমার ছলনায় পড়ে যায় তাহলে কিন্তু আমার জাংকুক একটা রাজকন্যা হারাবে, আর আমি হারাবো রাজত্ব। আমার এতদিনের সব পরিশ্রম সব কিছু বিফলে যাবে। তোমাকে যেন আমার জাংকুকের আশেপাশে আর না দেখি। যদি জাংকুকের আশেপাশে গিয়েছো তাহলে কিন্তু কাকা বলে ডাকার জন্য লিমিন হোকে এ ধরা নিতে পাবে না, শেষ করে দিব। আর যদি জাংকুকের থেকে দূরে দূরে থাকো তাহলে অনেক টাকা দিব, অনেক টাকা পাবে তুমি। আর এই কথাটা যেন কেউ জানতে না পারে, ঠিক আছে? যদি কেউ জানে তাহলে মনে করো তোমার কাকা শেষ, বুঝতে পেরেছো? এই কথা শুনে তে মনে মনে ভাবছে, ছি, এই মানুষটা এতটা নীচ, এতটা নোংরা, তেকে টাকার লোভ দেখাচ্ছে। তে বলল, বাবা আপনি এরকমটা করবেন না, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি দূরে চলে যাবো আপনার ছেলের কাছ থেকে, তবু আপনি আমার কাকার কোনো ক্ষতি করবেন না। এই পৃথিবীতে আমার বাবার পরে উনি আমাকে বাবার ভালোবাসা দিয়েছে। আমি আমার এক বাবাকে হারিয়েছি, আমি চাই না আমার আরেক বাবাকেও হারাতে। আপনি দয়া করে আমার কাকার কোনো ক্ষতি করবেন না। আমি আপনার ছেলেকে ছেড়ে চলে যাব, আমি আপনার ছেলের কাছে যাব না আর। আরিম সাহেব বলল, এই তো এবার লাইনে এসেছো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা এভাবেই বাঁকাতে হয়। আর কয় মাস পরেই তোমাদের বিয়ের 6 মাস হবে, আর 6 মাস হতেই তুমি জাংকুককে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে চলে যাবে, আর আমি লিসাকে জাংকুকের বউ করে এই বাড়িতে নিয়ে আসবো। আর লিসাই হচ্ছে এই বাড়ির যোগ্য বউ। ডিভোর্সের কথা শুনে তের বুকটা ধক করে উঠল। তে চোখে পানি ফেলতে ফেলতে আরেম সাহেবের পা জড়িয়ে ধরে বলল, বাবা দয়া করে ডিভোর্সের কথা বলবেন না। আমি যে আপনার ছেলেটাকে বড্ড ভালোবাসি, পুলিশ মশাইকে ছাড়া আমি নিজেকে এক মুহূর্তও কল্পনা করতে পারি না। দয়া করে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না। আচ্ছা, আমাকে আপনার ছেলের বউ হিসাবে রাখার দরকার নেই, দয়া করে আমাকে এ বাড়ির কাজের লোক হিসেবে এই বাড়িতে থাকতে দিন। আমি এক কোণায় পড়ে থাকবো, কখনো বউয়ের অধিকার নিয়ে আপনার ছেলের কাছে যাব না। তবুও আমাকে পুলিশকে ছেড়ে যাওয়ার কথা বলবেন না বাবা। আমি যে মরে যাব তাকে ছাড়া আমি কিছুই কল্পনা করতে পারি না। বড্ড ভালোবাসি যে তাকে। তের এত কান্না, এত আহাজারি কিছুই কাজে লাগলো না। আরেম সাহেবের শক্তপোক্ত মনের এক ফোঁটা অংশও করল না। আরেম সাহেব কিছু না বলে জোর করে তের কাছ থেকে নিজের পা ছাড়িয়ে ধপ ধপ পা ফেলে নিজের রুমে চলে গেল। সে চলে যাওয়ার পরেও তে সেখান থেকে উঠল না, ঠাই সেখানে বসে আছে। এ বাড়ি ছেড়ে চলে যাবে সেটা ভাবতেই তের বুকের ভিতর কেমন যেন ব্যথা করছে। চলে যাওয়ার কথাটা ভাবতেই নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। কেন যেন বুকের ভেতর কষ্টের পোকাগুলো হাতুড়ি পিটা করছে, বুঝতে পারছে না। এই কয়েক মাসে তে তো তার সুন্দর বেড়া মানুষটাকে অনেক ভালোবেসে ফেলেছে। এই মানুষটার কেয়ার, যত্ন, আদর করা, তারপর শাসন করা সব কিছুই তো তের মন কেড়েছে। তেকে আরও বাধ্য করছে তার প্রেমে পড়তে। এখন তে কী করবে? এই মানুষটার সাথে যে তার বাবার অনেকটা মিল পেয়েছে তে। এই মানুষটার এত আদর, তার চুল আছড়ে দেওয়া, তাকে যত্ন করা, তাকে ভালোবাসা, সব কিছুতেই যেন তার বাবার ভালোবাসার কথা মনে করিয়ে দিয়েছে। এই মানুষটার কাছে যেতেই তের মন কেমন যেন উল্টো পাল্টা হয়ে যায়। না জানি কোন কোন নিষিদ্ধ ভালোবাসার ইঙ্গিত দেয় মনের ভেতরে। ইচ্ছে করে তাকে গভীরভাবে ছুঁয়ে দিতে,
তার শরীরের মিষ্টি ঘ্রাণ নিজের শরীরে মাখিয়ে নিতে, তার বুকের ভিতর চুপটি করে শুয়ে থাকতে। কিন্তু তে তো এটা পারবে না, কারণ তের এই গভীর ভালোবাসার মাঝে যে আরেম সাহেব দেওয়াল তুলে দিয়েছে, তার সুন্দর বেড়া মানুষের কাছেও সে আর যেতে পারবে না, আর ভালোবাসি বলতে পারবে না, তাকে জড়িয়ে ধরে তার ঠোঁটে চুমুও দিতে পারবে না আগের মতো। কেন এমনটা হলো তের সাথে? আরেম সাহেবের তোলা দেওয়ালের ওই পাশে তে কখনোই যেতে পারবে না জাঙ্কুকের কাছে নিজের ভালোবাসার কথা নিয়ে, কারণ অতটা সাহস আর অতটা শক্তি তের কাছে নেই। লিমিনহু সাহেবদের রক্তের কেউ না হলেও অভাবের সময় তেকে তো তার সংসারে নিয়ে উঠিয়েছিল। যখন তেকে সবাই ছেড়ে চলে গিয়েছিল, তখন তো সেই লোকটাই তেকে বাবার ভালোবাসা দিয়ে বড় করেছে। তাই তো তে কখনোই পারবে না নিজের সুখের জন্য এই লোকটাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে, চাচাতো বোনকে এতিম করে দিতে, চাচিকে বিধবা করে দিতে। কখনোই তে পারবে না চাচির আর্তনাদ শুনতে। চাচি যতই তাকে অত্যাচার করে বড় করেছে, কিন্তু তবুও তো চাচিকে তো সে মায়ের মতোই ভালোবাসে। সে কখনোই তাদের কোনো ক্ষতি করতে পারবে না নিজের সুখের জন্য। আর কিছু ভাবতে পারছে না তে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, মাথাটা কেন যেন ভারী ভারী হয়ে আসছে, বুকের ভেতর খুব যন্ত্রণা করছে। কিছুক্ষণ বাদে তে নিজেকে একটু শক্ত করে নিল, চোখের পানি মুছে উঠে দাঁড়ালো, মাথার ঘোমটাটা ঠিক করলো। পিছন থেকে জাঙ্কুক এসে বলল, এই মেয়ে, কী হয়েছে তোমার? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছো? এখনও যাওনি পড়তে? জাঙ্কুকের কথা শুনে তে পিছন ফিরে তাকালো, দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তের কী হলো তে বুঝতে পারলো না। এক দৌড়ে জাঙ্কুকের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়লো আর জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পারলো না, কী হলো এটা, মেয়েটা এমন করলো কেন? যাই হোক, জাঙ্কুকও তেকে নিজের হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। তের কোমল দেহটা জাঙ্কুকের সাথে লেপটে গেল। জাঙ্কুক পরম যত্নে তের দেহটাকে নিজের পক্ষ পিঞ্জরে আগলে ধরলো। জান পাখিরা, খুব কষ্ট করে এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছি, আর সম্ভব না আমার ধারা। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকো। বাই বাই, টেক কেয়ার।